যে ভয়ঙ্কর প্রশ্নটা এতদিন আপনার আমার মনে ঘুরঘুর করতো, যে প্রশ্নটা নিয়ে কার্যত নরেন্দ্র মোদী অমিত শাহকে বিরোধীরা কোণঠাসা করে ফেলেছেন, সেই প্রশ্নটাই এবার ভয়ঙ্কর ভাবে উঠে গেল সুপ্রিম কোর্টের ভরা এজলাসে। কিন্তু তার থেকেও যেটা বড় চমক, প্রশ্নটা আমি আপনি বা বিরোধীরা নয়, তুলছেন খোদ কেন্দ্রের যিনি ইডির আইনজীবী, সেই আইনজীবী প্রশ্নটা তুলে দিচ্ছেন যে ইডির মধ্যেই কিছু একটা গুপিবাজি চলছে, কিছু একটা কারসাজি চলছে। আর এই প্রশ্ন সুপ্রিম কোর্টে আসার পর সুপ্রিম কোর্ট যেরকম চমকে গেছে, বিচারপতিরা যেরকম চমকে গেছে, কার্যত ঝড় বয়ে যাচ্ছে গোটা দেশ জুড়ে। কি ঘটনা ঘটেছে, যে ঘটনাটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ছত্তিশগড়ের আবগারি দুর্নীতির একটা তদন্ত চলছে, ইডি করছে। এবং সেখানে একজন সরকারি আমলা অরুণপতি ত্রিপাঠীকে গ্রেপ্তার করেছিল ইডি। এবার এই নিয়ে মামলা চলছে এবং ওই অরুণপতি ত্রিপাঠী যিনি রয়েছেন তার আইনজীবীরা চাইছেন তার জামিন টামিন করে দেওয়ার ব্যবস্থা। এখন ইডি বা সিবিআই যাদেরকে গ্রেপ্তার করছে সবই তো পটাপট পটাপট জামিন হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যেরই দেখুন না, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক সবাই জামিন পেয়ে গেল, পার্থ চ্যাটার্জিও দুদিন বাদে জেল থেকে বেরিয়ে যাবে। ফলে এইসব নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন জাগছে। তো যাই হোক, সেই মামলাটা যখন চলছিল, ইডির হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বি রাজু তিনি জানিয়েছেন যে জামিনের আবেদনের জবাবে ইডির যে হলফনামা জমা পড়েছে তাতে সরকারি অনুমোদনই নেওয়া হয়নি। ভাবুন একবার, কে বলছেন? যিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল সেই এস বি রাজু এই কথাটা সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে বলছেন। এবং তিনি একদম কোট আনকোট বলছেন যে প্রচন্ড তাড়াহুড়ো করে এই হলফনামা জমা পড়েছে, কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। আমি রহস্যের গন্ধ পাচ্ছি, ইডির বিরুদ্ধে গন্ধ পাচ্ছে, রহস্যের গন্ধ পাচ্ছে ইডির আইনজীবী। কেন্দ্রের যিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল রয়েছেন তিনি বলছেন ইডির দিক থেকে কিছু ভুল হয়েছে। আমি ইডির ডিরেক্টরকে বলেছি এ বিষয়ে তদন্ত শুরু করতে। সর্ষের মধ্যে ভূত, হচ্ছেটা কি? ইয়ার কি চলছে? খেলা হচ্ছে, ছেলে খেলা চলছে। কেন্দ্রের এবার এটা নিয়ে কিন্তু রীতিমতো চাপ বেড়ে গেল। এবং এই ঘটনা বলার পরই যে দুই মাননীয় বিচারপতি অভয়েশ ওক এবং উজ্জ্বল ভূঁইয়া, এই দুই মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটা চলছিল, তারা এই এই দাবি শুনে চমকে ওঠেন। মানে এজলাসে যারা ছিলেন সবাই চমকে উঠবে, যেটা হচ্ছেটা কি, ইডির আইনজীবী এই কথা বলছে যেটা এতদিন আমরা বিরোধীদের মুখে শুনতাম, সাধারণ মানুষের মধ্যে শুনতাম। তারা পরিষ্কারভাবে জানতে চান যে হাতাই কলমে যিনি ইডির আইনজীবী, সেই অ্যাডভোকেট অন রেকর্ড কি হলফনামা দেখেননি? যে কোনো হলফনামার দায়িত্ব তাকে নিতে হয়। অতিরিক্ত সলিসিটর জেনারেল কি তাহলে ওই আইনজীবীকে দায়ী করছেন? অর্থাৎ ইডির আইনজীবী কি এখানে খেলাটা খেলে দিচ্ছেন? ইডি একরকম তদন্ত করছে, ইডির অফিসাররা একরকম তদন্ত করছে, একরকমের জিনিসটা প্রসিড করছে। আর যখন তাদেরকে যারা রিপ্রেজেন্ট করবেন কোর্টে, যেখানে গিয়ে ফাইনালি এটা নিয়ে ডিসিশন হবে, সেই আইনজীবীরাই খেলাটা খেলছেন, এই খেলা এই প্রশ্নটা কিন্তু করছেন। এবং এই কথা যখন বলা হচ্ছে তখন সলিসিটর জেনারেল ওই এস বি রাজু তিনি বলছেন ইডির মধ্যে কারো কারো কোনো গোপন কারসাজি চলছে বলে মনে হচ্ছে। তাকে না দেখিয়ে তার ছাড়পত্র ছাড়া হলফনামা জমা পড়ে যাচ্ছে। তিনি নিজেও এই বিষয়টি তদন্ত করছেন। অর্থাৎ যিনি আইনজীবী আছেন, আইনজীবীর তরফ থেকে নাকি কোনো দোষ নেই, এটা এস বি রাজু বলছেন। আইনজীবীরা খেলাটা খেলছেন না, তাহলে কারা খেলছেন? ইডির তরফে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তারাই তাহলে এই খেলাটা খেলছেন। সেই দিকে আঙুল যাচ্ছে। এবার বিচারপতিরা বলেন এটা তো প্রচন্ড রকমের গুরুতর বিষয় এবং এটার হিয়ারিং এখন হবে না, এক কাজ করুন, দিনের শেষে এটার হিয়ারিং করব এবং যিনি অ্যাডভোকেট অন রেকর্ড আছেন, মানে যিনি এই মামলাটা খাতায় কলমে ইডির হয়ে লড়ছেন, তাকে আসতে বলুন। কিন্তু পরবর্তীকালে আবার অতিরিক্ত জেনারেল সলিসিটর এসে বলেন যে কোথাও একটা যোগাযোগের অভাব হচ্ছিল, কমিউনিকেশন গ্যাপ ছিল, অ্যাডভোকেট অন রেকর্ডের কোনো দোষ নেই, ইডির তরফ থেকেই হলফনামা এসেছে, নতুন করে কোনো হলফনামা দেওয়া হবে। অর্থাৎ সেই আবারও ইডি আধিকারিকদের দিকে আঙুল উঠছে। আর এখানেই প্রশ্নটা চলছে, তাহলে হচ্ছেটা কি? দেখুন, সাধারণ মানুষ তাদের যে পারসেপশন, তারা চোখের সামনে দেখছে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। কেন্দ্রীয় যারা শাসক দল রয়েছে, সেই বিজেপির যারা কেন্দ্রীয় স্তরের নেতা, যারা এই ব্যাপারগুলো খুব কাছ থেকে জানেন, তারা এসে অভিযোগ করছেন যে আছে। এটা ছত্তিশগড়ের ঘটনা, বাংলার সঙ্গে সরাসরি যোগ নেই, কিন্তু ইডি সিবিআই তো ভুরি ভুরি তদন্ত এই রাজ্যে করছে। তারা এসে একের পর এক বড় বড় মহারথীদের নাম করছেন আর বলছেন সবকটা জ্বলে যাবে, সবকটা জ্বলে যাবে। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? যখন তদন্ত হচ্ছে 9 মাসে 6 মাসে তাদের ডাক পড়ছে, আর ডাক পড়ার পর তারা বুড়ো আঙুল দেখাচ্ছে, যাব না, আমাকে ডেকেছিস তো আমি যাব না, যা করার আছে করে নি। এইখানে এই রাজ্যে
এই রাজ্য পুলিশ, মমতা পুলিশ, চটিচাটা পুলিশ যাদেরকে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা কারুর নামে ভুয়ো মামলা করলে ডাকাডাকি তো ছেড়ে দিন, একদম সোজা বাড়িতে চলে যাচ্ছে, দরজা ফরজা ভেঙে সমস্ত জিনিসপত্র নিয়ে আমার সঙ্গেই করেছে। তারপর কোর্টে গিয়ে তারা থাপ্পড় খেয়েছে, কোর্ট বলেছে এসব চলবে না, সেসব মামলা চলছে, অনেক পরের ব্যাপার। কিন্তু গায়ের জোর যে দেখানো, সেটা দেখিয়ে ছেড়ে দিচ্ছে। আর উল্টো দিকে আমি বলছি না এইদিকে এরকম বেইমানি কাজ করতে, যাতে আদালতে গিয়ে থাপ্পড় খেতে হয়, যেরকম মমতা পুলিশ রোজ দুবেলা খাচ্ছে, সেটা আমি করতে বলছি না। কিন্তু একদিকে আমি উদাহরণ হিসেবে রাখছি যে যাদের হাতে ক্ষমতা আছে তারা এই কাজটা করছে। আর ইডির হাতেও তো ক্ষমতা রয়েছে, তারা নোটিশের পর নোটিশ পাঠিয়ে যাচ্ছে, নোটিশের পর নোটিশ পাঠিয়ে যাচ্ছে। আর যাদেরকে ডাকা হচ্ছে তারা বলছে আমরা যাব না, উত্তরই দিচ্ছে না, সারাই দিচ্ছে না। ইডি আবার 15 দিন বাদে একটা ডেট দিচ্ছে, 1 মাস বাদে ডেট দিচ্ছে, 6 মাস বাদে ডেট দিচ্ছে। কি আর কি চলছে? প্রশ্নটা তো এইখানেই উঠছে যে তাহলে কার সাজিটা কোথায় হচ্ছে, কারা করছে? ওই কয়েকটা তত্ত্ব আছে যে হয় ওই কেন্দ্রীয় শাসক দলের সঙ্গে এই রাজ্যের শাসক দলের একটা সেটিং আছে, সেই জন্য ওই পলিটিক্যাল কানেকশনটা হচ্ছে, ওখান থেকে এখনো নির্দেশ আসেনি, সেই জন্য কিছু ইডি করছেন। নাকি ইডির আধিকারিকরাই করাপ্টেড, তারা ভেতর থেকে খেলাটা খেলছে। নাকি ইডির হয়ে যারা কোর্টে আইনজীবীরা, তারা কিছু খেলা খেলছেন। এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে। আর ওই একজন বিচারপতি রয়েছেন, তার বক্তব্যের কিছুটা অংশকে ধরে নিয়ে বিরোধীরা তুলোধনা করে যে ইডি সিবিআই তো খাঁচায় বন্দি তোতা পাখি। এবার সাধারণ মানুষ এই কথাগুলো বিশ্বাস করতো না যদি বিশ্বাসযোগ্যভাবে পুরো জিনিসটাকে এক্সিকিউট করা হতো, কিন্তু সেটা তো হচ্ছে না। প্রশ্নটা সেইখানেই উঠছে। এবং এইটা একমাত্র ঘটনা, প্রথম ঘটনা এমন কিন্তু নয়। এর আগে এই রাজ্যের যে ঘটনা, সেটা তো সকলেই জানে। দুর্নীতির যে মামলা হয়েছিল, নিয়োগ দুর্নীতির মামলা, সেখানে ইডির যে আধিকারিক ছিলেন, তাকে কোর্টে ডেকেছিলেন, তিনি থতমত খেয়ে তো করে কথা বলছিলেন। সন্দেহ হয়েছিল জাস্টিস অমৃতা সিনহার, এবং তিনি তাকে সরিয়ে দিয়েছিলেন। শুধু সেই মামলা থেকে সরিয়ে দেননি, বলেছিলেন পশ্চিমবঙ্গেই আপনাকে কোনো আর তদন্ত করতে হবে না, আপনি চলে যান। যদিও পরবর্তীকালে আবার তার যে এজলাস রয়েছে সেখানে গিয়ে, তার চেম্বারে গিয়ে সেই আধিকারিক আলাদা করে কথা বলেন, রুদ্ধদ্বারে কিছু কথা হয়, এবং সেখানে নিশ্চয়ই অনেক কিছু ফয়সলা হয়, তার কাছ থেকে সমস্ত ওই শাস্তির ব্যানটা তুলে নিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পাশাপাশি আরেকটা কথা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, জাস্টিস অমৃতা সিনহা একদিন এজলাসে বসে বলছেন যে ইডি যে তদন্ত করছে এটা কোর্ট মনিটর তদন্ত। আর কোর্ট মনিটর তদন্ত মানে কোর্ট কিন্তু এটার উপর নজরদারি রাখছে, এবং কোর্টের কাছে যে সোর্সগুলো থেকে খবর আসে সেটা শুধু ইডির সোর্স নয়, বিভিন্ন সোর্স থেকে খবর আসে, এবং সেগুলো কিন্তু রিলায়েবল সোর্স। সেই রিলায়েবল সোর্সের খবর অনুযায়ী ইডি আধিকারিকরা পিক অ্যান্ড চুজ করছে কাকে কখন ডাকা হবে না হবে, সেই ব্যাপারে কিছু গন্ডগোল রয়েছে, সেটা সঠিক পথে হচ্ছে না। এবং ইডির আইনজীবীকে জাস্টিস অমৃতা সিনহা স্পষ্টভাবে বলছেন এটা নিয়ে আপনি তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলুন, তাদেরকে মেসেজটা পৌঁছে দিন, এই কথা কিন্তু বলছেন। তার মানে ইডির মধ্যেই একটা ভূতচক্র কাজ করছে, একটা গোলমালের কিছু কাজ করছে, যার গন্ধ মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কাছে চলে আসছে, এবং তিনি সেটা নিয়ে কথা বলছেন। ভরা এজলাসে এর বাইরে তিনি খুব বেশি বলতে পারেন না। কিন্তু এই কথাগুলো যখন উঠে আসে, তখন কি সাধারণ মানুষের আস্থা ভরসা চলে যায়? এবার আপনাদের একটা বক্তব্য থাকবে, বা অনেকের কাছেই শুনেছি যে ইডি সিবিআই কিছু এসে যায় না, সাধারণ মানুষ কি ভাবলো না ভাবলো, ইডি সিবিআই না এসে যাক, কিন্তু এই ইডি সিবিআইটা তো সরকারি সংস্থা, সেখানে একটা রাজনৈতিক দল সেই সরকারটা চালাচ্ছে, সেই রাজনৈতিক দলের নেতারা এখানে এসেও রাজনীতি করছেন। তারা যখন কথা বলছেন, এবার তাদের দিকে তো প্রশ্নবাণটা ধেয়ে যাবে। তারা কি এই প্রশ্ন থেকে নিজেদের এবার আড়াল করতে পারবে? শুধুমাত্র এই ঘটনা নয়, প্রায়ই পেপারে দেখবেন ইডি আধিকারিক ঘুষ নিতে গিয়ে ধরা পড়ছে, দুর্নীতি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করছে। ইডির সহকারী ডিরেক্টরকে গ্রেপ্তার করলো সিবিআই, অভিযোগ গুরুতর, দিল্লি থেকে হাতে নাতে পাকড়াও। এরকম আমি একটা ঘটনার কথা বললাম, বিগত কয়েকদিনে, কয়েক মাসে, বিগত 1 বছরে মাঝে মাঝেই কিন্তু সংবাদ শিরোনামে এই খবর উঠে আসছে। তাহলে ইডি একটা তদন্তকারী সংস্থা, যারা প্রিমিয়াম সংস্থা বলা হচ্ছে দেশের, যারা দেশের অর্থনীতিটাকে এই করাপশনের হাত থেকে বাঁচাবার জন্য দিনরাত এক করে পরিশ্রম করছে, অথচ তাদের মধ্যেই এরকম ঘুষখোর লোক পাওয়া যাচ্ছে। তাহলে যারা এরকম ঘুষখোর লোক হয়, তারা তদন্ত কি সঠিকভাবে করবে? তদন্তটা প্রভাবশালীদের তো বাঁচাবার চেষ্টা করবে, আর এই প্রভাবশালী দুর্নীতিবাজ, তাদের তো টাকার কোনো অভাব নেই, দু হাতে লুটে পাটে এরা দুর্নীতি করেছে।
সেই জন্যই তো এদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। জাস্ট বাংলার কথাটাই চিন্তা করুন না, চ্যাং ব্যাং পাড়ার নেতা, এই এই শাসক দল ক্ষমতায় আসার আগে একটা বিড়ি 3 বার নিভিয়ে খেত, আজকে কি রমরমা হয়ে গেছে, কি তাদের সম্পত্তির পরিমাণ হয়ে গেছে। তাহলে ওই চ্যাং ব্যাং নেতাগুলোর যদি এই টাকা হয়, যেগুলো একটু গোত্রের নেতা, তারা কত টাকা লুটে পুটে নিয়েছে, এই প্রশ্নই তো সাধারণ মানুষ তুলছে। তাদেরকে কাউকে ধরতে পারছে না, ধরছে যারা চুনোপুটি, তাদেরও জামিন হয়ে যাচ্ছে। হচ্ছে এটা কি? সাধারণ মানুষ কিন্তু ক্রমশ অধৈর্য হচ্ছে। আর এটা যদি শুধু ইডির দিকে আঙুল তোলেন তা কিন্তু নয়, উল্টোটাও আছে। দুর্নীতির অভিযোগে মামলা সিবিআই এর ডিএসপির বিরুদ্ধে, আর এক যে তদন্তকারী সংস্থা যারা ইডি আধিকারিককে ধরেছিল, মানে সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, ইডি গিয়ে ধরছে, ইডির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সিবিআই গিয়ে ধরছে। যদি নিজেদের মধ্যেই এতখানি করাপশন থাকে, তাহলে তারা করাপশন ফ্রি ইন্ডিয়া বানাবে কি করে? এই কেন্দ্র সরকারের যে নীতি, নরেন্দ্র মোদী যে এসে বলে গিয়েছিলেন যে এবার তিনি ফুল পিকচার দেখাবেন, সেখানে এত বড় বড় ঘাপলা যদি তদন্তকারী সংস্থাগুলোর মধ্যেই থাকে, তাহলে যাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে তাতে তারা তো আরামসে থেকে যাবে, এবং সেটাই থেকে যাচ্ছে। আবারও বলছি, ইডি সিবিআই এর হয়তো কিছু এসে যায় না, কিন্তু কিন্তু এসে যায় তো এই রাজনৈতিক দলগুলোর। তাহলে তারা দুর্নীতি নিয়ে অভিযোগ করছে কেন? সাধারণ মানুষ আর কি তাদের উপর আস্থা ভরসা রাখবে? আর এই এই ঘটনাই নয়, পুরো ঘটনার আপনাদের আমি অভিযোগ দেখাচ্ছি। দিল্লি লিকার পলিসি কেস, যাকে ইচ্ছা তুলে আনবেন সুপ্রিম রোসে ইডি সিবিআই, প্রশ্ন উঠছে এটা নিয়ে। ইডি সিবিআই কে একযোগে বলছে, অর্থাৎ সঠিকভাবে তদন্ত করতে পারছে না, কিংবা যেটা তদন্ত করছে সেটা রিফ্লেক্ট করতে পারছে না যখন সওয়াল জবাব হচ্ছে। অভিষেকের লিফটস অ্যান্ড বাউন্স থেকে এত কম সম্পত্তি বাজেয়াপ্ত, ইডির ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের। জাস্টিস অমৃতা সিনহা প্রশ্ন তুলছেন যে এত বড় বড় কথা বলছো, এত কিছু বলছো, আর এইটুকুনি শুধু সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে? এতদিনে তো কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার কথা, তার মানে যদি এইটুকুনি বলা হয়। কেননা ইডি যা হিসেব দিয়েছে এখন অব্দি, যা মিডিয়াতে এসছে, 100 কোটি টাকা 150 কোটি টাকার মতো সম্পত্তি হয়েছে। সেটাকে বলছে 100 কোটি টাকা, মানে 1 কোটি টাকা ছেড়ে দিন, আমাদের মতো সাধারণ মানুষের কাছে সারা জীবনে ইনকাম করা হয় না 1 কোটি টাকা। সেখানে 100 কোটি টাকার বা 150 কোটি টাকার সম্পত্তি হচ্ছে, সেটাকে বলছে এই এত কম সম্পত্তি, মানে কত পরিমাণ দুর্নীতি আছে সেখানে। তাহলে ইডি কেন সেটাকে এক্সিকিউট করতে পারছে না? আবার দেখুন, ইডির কতগুলি তদন্ত শেষ পর্যন্ত বিচার বা সাজা অব্দি এগিয়েছে, তদন্তকারী সংস্থাকে ভাবতে বলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট অব্দি প্রশ্ন তুলছে ইডি সিবিআই কে নিয়ে। এবার আবারও বলছে যে কোর্ট মনিটর তদন্ত, ঠিক আছে, এর মধ্যে কেন্দ্র হস্তক্ষেপ করতে চায় না, ইডিকে করতে দিচ্ছে, খুব ভালো কথা। কিন্তু ইডি বা সিবিআই এর মধ্যে যদি গোলমাল হয়, যদি সেখানেই করাপ্টেড অফিসার থাকে, সেখানে আইনজীবীদের যদি কোনো খেল হয়, নিশ্চিতভাবে এই যে তদন্তকারী সংস্থাগুলো, সেগুলো কোনো না কোনো মন্ত্রকের অধীনে। সিবিআই রয়েছে প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে, ইডি রয়েছে নির্মলা সীতারমন অর্থমন্ত্রকের অধীনে। কিন্তু আলটিমেটলি দিনের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও গিয়ে পুরো ব্যাপারটার সঙ্গে লিঙ্কটা পাচ্ছে, এটা একটা পারসেপশন আছে। তাহলে আমি বলছি না তারা কিভাবে তদন্ত করবে, ঠিক আছে, যাও, ওকে, ও আমার রাজনৈতিকভাবে শত্রুকে তুলে নিয়ে এসো, এই জিনিস করতে বলছি না। কিন্তু কোথাও গিয়ে যখন ইডি সিবিআই কে নিয়ে এত প্রশ্ন উঠছে, তাদের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজুই তাদেরকে নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন, তখন তো নরেন্দ্র মোদী অমিত শাহ দায় এড়াতে পারেন না। তাদেরকে তো দেখতে হবে যে কেন এই প্রশ্নটা উঠছে, কেন এই আঙুলটা উঠছে, ভুলটা কোথায় আছে, সেটা ঠিক করার জন্যই তো তাদেরকে দেশের মানুষ সেখানে বসেছেন। এবং তারা তো একদম বুক বাজিয়ে বলে গেছেন যে আমাদের আর একবার ক্ষমতায় আনুন। আমরা এতদিন দুর্নীতির বিরুদ্ধে শুধুমাত্র ট্রেলার দেখিয়েছি, ফুল পিকচার এবারে দেখাবো। সারা দেশের মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ সেই ফুল পিকচার দেখার জন্য বসে আছে। এবং মাথায় রাখতে হবে, 2026-এর যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে, সেখানে এই দুর্নীতি কাণ্ডটা, সেটা কিন্তু একটা বড় ইস্যু হবে। আর সেখানে যদি সেই ওই ঘিসাপিটা গল্প আবারও দেখানো হয় সাধারণ মানুষকে, তদন্ত চলছে, আমরা জেলে পুরবো, মানুষ কিন্তু বিশ্বাস করবে না, রাজনৈতিকভাবে বিসর্জন করে দেবে। ফলে খুব ভ্যালিড ভাবে প্রশ্নটা উঠে যাচ্ছে, যেটা সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ধোঁয়াশা দূর করার দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় বিজেপিকে নিতে হবে, এবং এই রাজ্যের বিজেপির নেতৃত্বকেও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই প্রেশারটা নিয়ে যেতে হবে যে দেখুন, বাংলার মানুষের আস্থা কিন্তু চলে গেছে, এবং সেই আস্থাটা এমনি এমনি যায়নি, বাংলার মানুষকে দোষ দিয়ে লাভ নেই। এই প্রশ্ন উঠে যাচ্ছে হাইকোর্টে, এই প্রশ্ন উঠে যাচ্ছে সুপ্রিম কোর্টে। সুতরাং পুরো প্রসেসটার কারেকশন করুন, দরকার হলে মনিটর করুন, দরকার হলে স্পেশাল কাউকে দায়িত্ব দিন, কার কাছে জবাবদিহি নিন। সাকসেস রেট নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই সাকসেস রেট বেটার করতে হবে। ইডি তদন্ত, সিবিআই তদন্ত করতে সময় লাগবে,
কিন্তু সেটা দিনের পর দিন চলতে পারে না, বছরের পর বছর চলতে পারে না। সারদা নারদা নিয়ে একটা বড় প্রশ্ন এই রাজ্যে ওঠে। হ্যাঁ, মানি সেটা কোর্ট মনিটর ছিল না, সেই সময় সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না। এখনকার দিনে হলে হয়তো সারদা নারদাও আসতো। যেমন করে নিয়োগ দুর্নীতিতে এখন চার্জ ফ্রেমিং হয়েছে এবং সেখান থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। অভয়াকাণ্ড, আরজিকর কাণ্ড, সেখানে আজকে রায়দান হয়ে গেল। কিন্তু আবারও প্রশ্ন উঠছে, অভয়াকাণ্ডকে সিবিআই কে আনার পিছনে তো মেইল উদ্দেশ্য ছিল, এত কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ ছিল যে রাজ্য প্রশাসনের মধ্যে বসে থাকা কেউ বা কারা, তারা হচ্ছে আসল রাঘব বোয়াল, তারা হেসে যাবে। সেই জন্য অভয়াকে তো নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, কিন্তু তাকে মারানো হয়েছে। প্ল্যানটা করেছে সেই রাঘব বোয়ালরা। সেই রাঘব বোয়ালরা তাদেরকে বাঁচাবার জন্য তথ্য প্রমাণ লোপাট করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিশ ডিপার্টমেন্ট। এটাই তো অভিযোগ ছিল, সেই কারণে পুলিশের হাত থেকে নিয়ে সিবিআই কে দেওয়া। সেই সিবিআই এত কাঠখড় পুড়িয়ে আজকে যদি শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে, আজকে তো বুক বাজিয়ে ওই 3.5 বছরের জেল খাটা আসামি ওলা ব্যাং বলতে শুরু করে দিয়েছে, কলকাতা পুলিশ যেটা করেছিল সেটাই তো সিবিআই করলো, আমরাই যে ঠিক ছিলাম। কিন্তু যা জিনিস করছো এই রাজ্যের শাসক দলের হাত শক্ত হচ্ছে। আর যদি এই অবস্থা চলে, সেটিং তত্ত্ব আরো জমজমাট হবে। যতই বামেদের কংগ্রেসের প্রচার হোক, সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নেই। নোটাই ভোট দেবে, অন্যদিকে ভোট দেবে, আলটিমেটলি হারবে বিজেপি। তারপর তাদের অবস্থা আরো দুর্বিষহ হবে, সেটা অন্য কথা। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সব থেকে বড় কথা দেশের প্রধানমন্ত্রী, তাদেরকে কিন্তু এই প্রসেস কারেকশন করতে হবে, ফ্রুটফুল রেজাল্ট দিতে হবে, দেওয়াতে হবে এবং সাধারণ মানুষের বিশ্বাসটা জেতাতে হবে। যদি সেইটা না করতে পারে, তাহলে আগামী দিনে ইডি সিবিআই কি হবে আমি জানি না, দুর্নীতি তদন্ত কি হবে আমি জানি না, কিন্তু এই রাজ্য থেকে বিজেপি নামক দলটা কিন্তু মুছে যাবে, সেই সম্ভাবনা হচ্ছে। তার দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং অমিত শাহ, নরেন্দ্র মোদীর। এবং এই রাজ্য নেতৃত্ব বিজেপির যারা রয়েছেন, তারাও দায় অস্বীকার করতে পারবেন না। তাদেরকে গিয়ে এই বাস্তব ছবিটা তাদের সামনে তুলে ধরতে হবে, দরকার হলে সেইখানে গিয়ে ধর্নায় বসতে হবে, সেই প্রেশারটা ক্রিয়েট করতে হবে। তবেই বাংলার মানুষের আস্থাটা যেতে যাবে। কি বলবেন ইডির এই প্রশ্ন নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।